এতদিন বাদে গ্রামে কাটানো সেই সোনালি দিনগুলোর কথা মনে পড়ে গিয়েছে গুনগুনের। দেশ ছাড়ার আগে অন্তত একটাবার সে গ্রামের মাটিতে খালি পায়ে বাবার হাত ধরে হাঁটতে চায়। প্রিয় ও কাছের মানুষগুলোর সাথে একটিবার সুন্দর কিছু মুহূর্ত তৈরি করতে চায়। ওসমান গনি বিনা বাক্যে ব্যয় রাজি হয়ে গিয়েছেন। তাই রাত পোহাতেই ছেলে মেয়ে ও জামাইকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছেন গ্রামের উদ্দেশ্যে। সুমনা বেগমকে আসার জন্য তিনি জিজ্ঞেস করেননি কিছু, জিজ্ঞেস করলেও হয়তো আসতেন না। আর সত্যি বলতে ওসমান গনি নিজেও চাচ্ছিলেন না সুমনা বেগম আসুক, কারণ তিনি চান তার মেয়েটা এই অল্প সময়টুকু শুধু আনন্দেই থাকুক, ওর চারপাশে শুধু সেসব মানুষগুলোই থাকুক যারা ওকে ভালোবাসে। প্রণয় শুরুতে আসতে চায়নি, ও চাচ্ছিল বাবা মেয়ে নিজেরা সুন্দর সময় কাটাক, কিন্তু গুনগুনের জোর করার জন্য প্রণয়কে আসতে হলো। গুনগুনের এক কথা ছিল, আমার আব্বুকে লাগবে, আপনাকেও লাগবে। আপনি ছাড়া আমার আবার কিসের ভালো সময়? আপনি বিহীন আমার সমস্ত দুঃখই আনন্দই দুঃখের সমান। এ কথার পর তো আর কোনো কথা থাকতেই পারে না। প্রণয়ের যেন একটু একা একা না লাগে, এজন্য মাসুদ আর কুলসুমকেও সাথে করে নিয়ে এসেছে গুনগুন। এই দুটো মানুষও তো গুনগুনের খুব কাছের ও ভালোবাসার। বিপ্লব ছুটির অভাবে আসতে পারছে না এখনও, তবে কথা দিয়েছে গুনগুনকে এয়ারপোর্টে সি অফ করতে আসবে। বাসে উঠে প্রণয় উসখুস করে বলল। আমার না খুব লজ্জা লাগছে। গুনগুন বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কেন? এই যে এইভাবে তো জামাই হয়ে আগে কোথাও যাইনি। গুনগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। আইলাইনার, কাজল ও মাস্কারা দিয়ে খুব সুন্দর করে চোখ দুটো সাজানো। চোখ ছোট করায় দেখতে আরো সুন্দর লাগছে। ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে আছে, ঠোঁট সামান্য বাঁকানো, দাঁতের দাঁত পিষে গুনগুন বলল। জামাই হয়ে আগে কোথাও যাওয়া হয়নি মানেটা কি? আপনি কি আগেও বিয়ে করেছিলেন নাকি? প্রণয় দাঁত দিয়ে জিভে কামড় দিল, হাত দিয়ে গালে হালকা চাপড় দিয়ে বলল। তবা তবা, আমার মতো খারাপ ছেলেকে বিয়ে করতেও কোন মেয়ে? সবাই কি তোমার মতো বোকা নাকি? ইস, আমি বোকা? নাও। গুনগুন প্রণয়ের হাত জড়িয়ে ধরে বলল। মোটেও না। আমি বোকা নই, আমি ভাগ্যবতী। ভাগ্য করে আমি আপনাকে পেয়েছি। আমি তো বলবো আপনার মতো খারাপ ছেলে প্রতিটা মেয়ের ভাগ্যে জুটুক, যাতে মেয়েগুলো তাদের স্বামীদের নিয়ে নিশ্চিন্তে থাকতে পারে, সবসময় ভালোবাসায় থাকতে পারে। এক নারীতে আসক্ত পুরুষ প্রতিটা মেয়ের স্বপ্ন। প্রণয় লজ্জা পাওয়ার ভান ধরে হাত দিয়ে মুখ ঢেকে বলল। ইস, লজ্জা পেয়ে গেলাম। গুনগুন তখন শব্দ করে হেসে ফেলল। ঢাকা থেকে গুনগুনদের গ্রাম খুব বেশি দূরে নয়, পদ্মা নদী পার হলেই শরীয়তপুর। যাত্রাবাড়ি থেকে বাসে উঠে একদম ডিরেক্ট জাজিরা বাজারে নেমেছে ওরা। বাস থেকে নেমে প্রণয় আশেপাশে মিষ্টির দোকান খুঁজছিল। ওসমান গনি জিজ্ঞেস করলেন। কিছু খুঁজছো? লাগবে কিছু? প্রণয় লাজুক হাসি দিয়ে বলল। মিষ্টির দোকান খুঁজছি। কেন, মিষ্টি কিনবে নাকি? না না, এসবের কোনো দরকার নেই। তা বললে হয় নাকি? প্রথমবার আসলাম, খালি হাতে যেতে পারবো না। আপনারা একটু দাঁড়ান, আমি আসছি এখনই। তুমি চিনবে না, আমি আসছি, দাঁড়াও। ওসমান গনি ও মাসুদকে সাথে নিয়ে প্রণয় 6 কেজি মিষ্টি কিনল। গুনগুনের কাছে শুনেছিল ওর 3 চাচু। প্রথমে 10 কেজি মিষ্টি নিতে চাইলে ওসমান গনি অবাক হয়ে বলেছিলেন। পাগল নাকি? এত মিষ্টি কে খাবে? রাখো রাখো, 2-3 কেজি নিলেই হবে। এত কম মিষ্টিও নেবে না প্রণয়। অবশেষে 10 কেজি থেকে 6 কেজিতে এসেছে। মিষ্টি কেনা শেষ করে অনেকগুলো ফলমূল কিনে নিয়েছে। ওসমান গনি নিষেধ করা সত্ত্বেও কোনো বারণ শোনেনি প্রণয়। শিহাব, গুনগুন ও কুলসুমের সাথে দাঁড়িয়েছিল। এত খাবার নিয়ে ওদের আসতে দেখে বলল। গুনগুন তাকিয়ে হাসল। বাড়ির সামনে পৌঁছতেই 3 চাচু, চাচি ও কাজিনরা দৌড়ে এলো। সবাই পারছে না যেন ওকে নিয়ে কাড়াকাড়ি করছে। সবার চোখেই টলমল করছিল। কত বছর পর মেয়েটাকে দেখল সবাই। প্রণয় কুলসুম মাসুদকে আপ্যায়ন করে নিয়ে বাড়ির ভেতর বসালো। প্রণয়কে দেখে সবার খুব পছন্দ হয়েছে। সবার মুখেই ওকে নিয়ে প্রশংসার বলি। গুনগুনের যে বিয়ে হয়েছে এতদিন এটা কেউই জানত না। গতকাল রাতে ওসমান গনি যখন বাসায় ফোন করে আসার কথা জানিয়েছিল, তখনই গুনগুনের বিয়ের কথাও জানিয়েছেন তিনি। প্রথমে চাচারা ভীষণ অভিমান করেছিলেন, একটু কষ্টও পেয়েছিলেন, কিন্তু প্রণয়কে দেখার পর সব রাগ অভিমান গলে পানি হয়ে গিয়েছে। একদম যেন একটা রাজপুত্র পেয়েছে মেয়েটা। গুনগুনের সমবয়সী সব কাজিনের বিয়ে হয়েছে আরও আগেই। প্রতিবারই ওদের দাওয়াত দেয়া হয়েছে ফোন করে, কিন্তু ওরা কখনোই কারো বিয়েতে আসতো না।
আজ এসে দেখলো এক একটার একটা দুটো করে বাচ্চাও আছে এখন। সবাই কত বড় হয়ে গেছে। গুনগুন বাচ্চাদের আদর করছিল। বড় চাচি তখন বললেন, মাসুদ ও প্রণয়কে বড় চাচুর ছেলেদের রুমে ফ্রেশ হতে নিয়ে গেল বড় চাচি। কুলসুম ও গুনগুনকে ছোট চাচির রুমে ফ্রেশ হতে নিয়ে গিয়েছে। সবাই ফ্রেশ হয়ে একসাথে খেতে বসেছে। বাসায় ডাইনিং টেবিল আছে, কিন্তু আজকেও টেবিলে বসেনি। বড় বড় দুটো পাটি বিছিয়ে সবাই মেঝেতে খেতে বসেছে। যদিও প্রথমে প্রণয়, মাসুদ ও কুলসুমকে টেবিলে খেতে দেওয়া হয়েছিল, তথাপি ওরাও সবার সাথে নিচে বসে খাবে বলে আর্জি করেছে। খাবারের আইটেম দেখে মাসুদের চোখ ছানা বড়া। ও বসেছে প্রণয়ের এক পাশে, ফিস ফিস করে বলল, এতটি খাওয়ান সব বাসায় আনছে নাকি বাইরে থেকে আনছে? প্রণয় মুখে কিছু বলল না, হাসতে হাসতে আড়ালে চোখ রাঙালো। খাবারের আইটেম একটার পর একটা আসছেই। পোলাও, গরুর মাংস ভুনা, মুরগির রোস্ট, রুই মাছ ভুনা, সাদা ভাত, সরিষা ইলিশ, কচুর লতি দিয়ে চিংড়ি মাছের তরকারি, চিংড়ি দিয়ে কয়লা ভাজি, পাতলা ডাল, কালিজিরা ভর্তা, রসুন ভর্তা ও সালাদ। সত্যি বলতে প্রণয়েরও মাথা ঘোরাচ্ছিল। ছোট চাচি বললেন, কচুর লতি দিয়ে চিংড়ি মাছের তরকারি, চিংড়ি দিয়ে করলা ভাজি আর রসুন ভর্তা গুনগুনের খুব পছন্দের খাবার। সে খুশিতে বাগবাগুম করছে। ওর প্লেটে সাদা ভাত, কারণ ও খাবে চিংড়ি আর ভর্তা আইটেম। প্রণয়ের প্লেটে সব জাঁকজমক খাবার দাবার। ও গুনগুনকে খাইয়ে দিতে চাইলে গুনগুন বাধা দিয়ে বলল, আমি ভাত খাবো, আপনি খান। প্রণয় তৎক্ষণাৎ কিছু না বলেও ভেতর ভেতর ভীষণ মন খারাপ করলো। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে কিছুক্ষণ গল্পগুজব করে ওদেরকে রেস্ট নিতে বললেন চাচু। প্রণয় ও গুনগুনকে আলাদা রুম দেয়া হয়েছিল। কুলসুম একা একা বোরিং ফিল করবে ভেবে গুনগুন মাসুদকে বলল, আপনি প্রণয়ের সাথে ওই রুমে যান, আমি কুসুম আপুর সাথে আছি। এই কথায় প্রণয়ের আরও রাগ হলো। কুলসুম আপুর জন্য খুব টান, দরদ একদম উতলে উতলে পড়ছে। এদিকে বরের জন্য মনে একটু দয়ামায়া ভালোবাসা নেই। নিষ্ঠুর বউ। বিকেলে কুলসুমের সাথে শুয়ে শুয়ে গল্প করছিল গুনগুন। তখন ওর কাজিন শালুক এলো ঘরে। সেজু চাচুর মেয়ে সে। গুনগুনের 1 বছরের ছোট, কিন্তু বিয়ে হয়েছে আরও আগেই। 5 বছরের একটা মেয়ে আছে এখন ওর। শালুককে দেখেই গুনগুন শোয়া থেকে উঠে বসলো, বলল, আরে আমার শালু, বস বস। কতক্ষণ ধরে তোদের আসে বসে আছি, কেউ তো এলি না একটাবার রুমে। এত বছর পর পুনরায় গুনগুনের কণ্ঠে শালু ডাক শুনে শালুক একটু লজ্জা পেল। ছোটবেলাতেও গুনগুন এভাবেই ওকে আমার শালু বলে ডাকত। আজও গুনগুনের মনে আছে এটা। লজ্জাটুকু ঢাকতে পারল না শালুক। গুনগুন তখন ওর হাত ধরে বলল, কি রে, তুই দেখি লজ্জা পাচ্ছিস? বুবু, এতক্ষণ কেউ আসে নাই, যদি তুমি বিরক্ত হও তাই। বিরক্ত হবো কেন? না মানে অনেক বছর পর আসলা গ্রামে, এখন তুমি কেমন আমরা তো জানি না, তাই ভয় পাইছিলাম। বাকিরাও কি ভয়ে আসছে না? হ, ভয় লজ্জা দুটোই। হায় সর্বনাশ, শুনলে কুসুম আপু, আমাকে কি এতটাই বাজে ভয়ঙ্কর লাগে? কুলসুম হাসে। শালুক তড়িঘড়ি করে বলল, এই না না বাবু, তুমি ভুল বুঝতাছো। তুমি আগের মতোই সুন্দর আছো, একদম পরীর মতো। হয়েছে, এখন আর তেল দিতে হবে না, বাকিদেরও ডাক। তেল না, সত্যি বললাম, ওরা পরে আসবো। বুবু, তোমার কি ছোটবেলার জমে চাচার বাসার আম, পেয়ারা যে চুরি করতাম আমরা, মনে আছে? অবশ্যই, তার বলতে তাদের জাম্বুরা গাছটা নাই এখন? আছে, কিন্তু জাম্বুরা এখনো কাঁচা, আম বড় হয়েছে, পেয়ারাও। চলো যাই আজ চুরি করি। গুনগুনের চোখ চকচক করে উঠল, হেসে বলল, ঠিক আছে, বাকিদের বলছিস? হ, সবাই রাজি। ওরা তোমারে বলতে ভয় পাচ্ছিল, যদি তুমি রাজি না হয়ে উল্টো ধমক দাও তাই। আমি তোমার 1 বছরের ছোট, প্রায় সমবয়সী, তাই আমাকে পাঠিয়েছে তোমার বলতে। ধুর বোকা, বকবো কেন? আর তোরা তো আমার ছোট হয়েও বড় হয়ে গেছিস এখন। আমার আগে বিয়ে শাদী করে বাচ্চা মা হয়ে গেছিস সবাই। শালুক লজ্জা পেল কিছুটা, বলল, আব্বা গতকাল যখন ফোন দিয়ে বলল তুমি দেশে আসবা, কি যে খুশি হয়েছিলাম তখন। শ্বশুরবাড়ি হইল গৃহস্থ বাড়ি, এমন হুটহাট তো চলে আসা যায় না। বাবুর বাপের কত কষ্ট করে রাজি করাইছি জানো।
আমার তো সবগুলো একরকম আমরা তো সবগুলো একরকম ছলচাতুরি করে আসছি তোমারে দেখবো বলে। গুনগুনের চোখ দুটো আর্দ্র হয়ে উঠল, বুকে শীতল হাওয়া বইছে। সবাই ওকে কত ভালোবাসে, কিন্তু সবাইকে এতগুলো বছর দূরে ঠেলে রেখেছিল। ভেতরে ভেতরে আজ খুব অনুশোচনা হচ্ছে গুনগুনের। সমেত ভূঁইয়াদের বাড়ি নদীর দিকে, সবাই তাদের ডাকে ভুয়া সমেত। এসব নিয়ে আগে সমেত বাড়ির লোকজনদের সাথে কম ঝগড়াঝাঁটি হয়নি গ্রামের মানুষদের, কিন্তু এত বছরও কিছুই পরিবর্তন হয়নি। এখনও সবাই ওই বাড়িকে ভুয়া সমেতের বাড়িই বলে। গুনগুনের দাদার বাড়ি থেকে ৬-৭ মিনিটের পথ। নদীর পাড়ে যাওয়ার জন্য মেঠো পথ ধরে যেতে হয়। সোজাসাপটা যেতে চাইলে ধান ক্ষেত, গম ক্ষেতের আইল ধরে যেতে হয়। গুনগুন সোজা পথটাই বেছে নিয়েছে। চারিদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর ঘ্রাণ। গুনগুন বুক ভরে শ্বাস নেয়। কতগুলো বছর পর আবার সব কাজিনরা একসাথে হয়েছে। দেখে মনে হচ্ছে এক লাফে ধপ করে সবার বয়স কমে গিয়েছে। টুম্পা বলল, বুবু, আগে যে আমরা গাং পাড়ে কলসি নিয়ে কত ডুব দিতাম, মনে আছে? গুনগুন হেসে বলল, হ্যাঁ, সাঁতার পারতাম না তো তখন আমরা। এখন পারো? না রে, তোরা পারতিস? হ, আমরা তো গ্রামেই থাকি, তাই সাঁতার শিখে গেছিলাম। ওদের সাথে প্রণয়, মাসুদ আর কুলসুমও গ্রাম ঘুরতে বের হয়েছে, কিন্তু কুলসুম ছাড়া ওরা দুজন এটা জানে না যে ওরা আসলে আম চুরি করতে যাচ্ছে। আম গাছের নিচে এসে গুনগুন চুপ করে দাঁড়িয়ে রইল। এখান থেকেই বাড়ির উঠানটা স্পষ্ট দেখা যাচ্ছে। একবার ইচ্ছে করল গিয়ে দেখা করে আসবে, পরে মনে পড়ল এভাবে খালি হাতে যাওয়া ঠিক হবে না। আগামীকালও তো গ্রামেই আছেন, কাল যাবে প্রণয়কে সাথে নিয়ে আর কিছু মিষ্টি নিয়ে। শালু গুনগুনের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে বুবু? গুনগুন সম্বিত ফিরে পেয়ে বলল, কিছু না। চম্পা বলল। তাইলে চলো শুরু করি। প্রণয় ভ্রু কুঁচকে বলল। কি শুরু করার কথা বলছেন আপনারা? টুম্পা ও চম্পা যমজ বোন, ছোট চাচুর মেয়ে। ওরাও বিবাহিত। ওরা মুখ টিপে হাসে। চম্পা বলল, দুলা ভাই, আমরা এখন আম আর পেয়ারা চুরি করব। প্রণয়ের চোয়াল ঝুলে পড়ার উপক্রম। মাসুদ মুখ হা করে তাকিয়ে আছে। শেষমেশ কিনা চুরির সাক্ষী হতে এসেছে ওরা। নিজেকে সামলে নিয়ে প্রণয় বলল, না না, একদম না। এসব চুরি করা ভালো কাজ না। আপনাদের পেয়ারা আম খেতে ইচ্ছে করছে, সমস্যা নেই, আমি বাজার থেকে কিনে দেব। গুনগুন বলল, ধুর, কিনে খাওয়া আর চুরি করে খাওয়ার মধ্যে কি কোনো আনন্দ আছে নাকি? আর আমরা যদি এই বাড়িতে গিয়ে এখন বলি যে আম খাবো, ওনারা কিছুতেই দেবে না, বলবেন না। তাহলে বলেই নাও। তাহলে আর আনন্দ রইলো কোথায়? গুনগুন, চুপ, আর কোনো কথা নয়, চুপচাপ দুজনে দুইটা গাছে উঠে পড়। মাসুদ ঢোক গিলে বলল, দুইজন মানে? আপনি আর প্রণয়, আপনি পেয়ারা গাছে ওঠেন আর প্রণয় আম গাছে। দুজনই একসাথে বলল। অসম্ভব। গুনগুন ইমোশনাল ব্ল্যাকমেল করে বলল, আমার কথা রাখবেন না আপনারা? 2 দিন পর তো চলেই যাবো, এটুকু আবদারও ফেলে দেবেন? দুজনই এবার গলে গেল। মাসুদ বলল, হইছে, থাক কাইন্দ না, উত্তাচি গাছে। দুজনে 2 গাছে ওঠার পর বাকিরা ওড়না পেতে নিচে দাঁড়িয়ে রইল। শিমলা ও রুমি বড় চাচুর মেয়ে। ওরা হেসে কুটি কুটি হয়ে বলল। গুনগুন হাসলো, বলল, তোমরা যে আসবা ভাবিনি কিন্তু। স্বাধীন ভাইয়া, হাসান, রবিন ওরা আগের মতো ছোট থাকলে ওদেরও নিয়ে এসে গাছে উঠিয়ে দিতাম। সবার একযোগে হাসির শব্দ শুনে মনে হচ্ছে একদল কিশোরী অনেকদিন বাদে মন খুলে হাসছে। প্রণয় গাছে উঠেছে, আরও ভাবছে এভাবে দিন দুপুরেও কেউ চুরি করে। অনেকগুলো আম পেয়ারা নেয়ার পর হঠাৎ করে বাড়ির উঠান থেকে হাঁকডাক শোনা গেল। কে? কেডা ওহানে? আম গাছে কেডা রে? বয়স্ক কণ্ঠস্বর শুনে আম পেয়ারা নিয়ে গুনগুন, কুলসুম, শালুক, টুম্পা, চম্পা, শিমলা ও রুমি ভো দৌড় দিয়েছে। অসহায়ের মতো গাছে দাঁড়িয়ে আছে প্রণয় ও মাসুদ। সমেত ভূঁইয়ার এখন বয়স হয়েছে, হাঁটতে পারেন না ভালো মতো, লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয়। বারান্দায় বসে থেকে তিনিও তার স্ত্রী সুরমা বেগম সবই দেখছেন, কিন্তু কিছু বলেননি।
ওরা ছোট থাকতে খুব বকতেন, অতিষ্ঠ হয়ে যেতেন ওদের অত্যাচারে। গুনগুন এত বছর পর গ্রামে এসেছে, এই খবর গ্রামে ছড়িয়ে পড়েছে। খবরটা তাদের কানেও এসেছে। দূর থেকে গুনগুনকে দেখে চিনতে না পারলেও টুম্পা চম্পা ওদেরকে চিনতে পেরেছিলেন, আর এটাও বুঝেছিলেন যে সাথে নিশ্চয়ই গুনগুনও আছে। ছোট্টবেলায় ওদের লিডার গুনগুনই ছিল। মেয়েটা চলে যাওয়ার পর আমচুরির অত্যাচারও কমে গিয়েছিল। এরপর একে একে সবার বিয়ে হওয়ার পর ওরাও আর আসতো না। আজ এত বছর বাদে যখন হামলা করেছে, তখন নিশ্চয়ই সাথে গুনগুন আছে। তারা স্বামী স্ত্রী বারান্দায় বসে হাসছিলেন আর দেখছিলেন ওদের কাণ্ডকারখানা। অনেক সময় পর প্রণয় ও মাসুদকে নামতে দেখে মিছিমিছি তাড়া দেওয়ার ভঙ্গিতে বললেন, কে কেডা ওইখানে? অমনি সবাই মাসুদ ও প্রণয়কে রেখে ভো দৌড় দিয়েছে। ওরা দুজন তখনও গাছে ছিল। এদিকে সুরমা বেগমও চলে এসেছেন। উপরে তাকিয়ে হেসে বললেন। নামো নামো, সমস্যা নাই। ওরা ভয়ে ভয়ে নামলো। তিনি বললেন, তোমরা কারা? ওসমান গো বাসায় আইসো? প্রণয় ফাঁকা ঢোক গেল। শ্বশুরবাড়ির মান সম্মান বুঝি আজ খেলো সে। বলল, জি। তোমাগো মধ্যে গুনগুনের জামাই কিডা? মাসুদ পনেরে দেখিয়ে বলল। ও, তিনি অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন, মাশাল্লাহ। আহো ভেতরে আহো, ডরাইও না, আমি আগেই দেখছি তোমাগো। প্রণয় একটু বিস্মিত হলো, জিজ্ঞেস করল, তাহলে কিছু বললেন না যে? কি কমু, বাচ্চা মানুষ তোমরা, আহো। মাসুদ প্রণয়কে খোঁচা মেরে ফিস ফিস করে বলল, দোস্ত বাড়িতে নিয়ে আবার বাইন্দা রাখবো নাকি? আমি যাবো না। সুরমা বেগম পেছনে ফিরে তাকাতেই প্রণয় হেসে মাসুদের হাত ধরে ভেতরে নিয়ে গেল। সবাই দৌড়ে একদম নদীর পাড়ে অনেক দূর পর্যন্ত চলে এসেছে। বিকেলে অনেকে গোসল করতে এসেছে। দুই একটা নৌকা যাচ্ছে। হঠাৎ হঠাৎ ট্রলারও দেখা যাচ্ছে। সেদিকে দৃষ্টিপাত করে হাঁপাতে হাঁপাতে নরম সবুজ ঘাসের উপর বসে পড়ল গুনগুন। ওর দেখা দেখি বাকিরাও পাশে বসলো। নিজেকে স্থির করে গুনগুন উদাস হয়ে বলল, তোরা এইভাবে আমার বরটাকে রেখে পালিয়ে এলি? ইস, সবার আগে তো তুমি পালাইছো বুবু। বলল টুম্পা। গুনগুন হক চকিয়ে বলল, তাই নাকি? তাহলে তো সর্বনাশ। কেন, কি সর্বনাশ কিসের? দুলাভাই কি তোমাকে বকবো? জানতে চাইল শালুক। গুনগুন লম্বা শ্বাস নিয়ে বলল, না রে, আমার সতীনের সাথে ঝগড়া লাগবে। সবার চক্ষু চড়ক গাছ। রুমি বলল। কুসুম তখন হেসে বলল, মাসুদের কথা বলতেছে। মাসুদ ওকে সতীন ডাকে। সবাই এখন খিলখিল করে হাসে। গুনগুনের ফোনের মেসেজ টোন বেজে উঠল। তখন প্রণয় মেসেজ করেছে, ওগো আমার চোর বউ, কোথায় তুমি? প্রথমে করলে আমার মন চুরি, এখন আবার আমাকে দিয়েই করালে আম চুরি। শুনেছি চোরে চোরে নাকি মাসতুতো ভাই হয়, কিন্তু আমরা তো হয়ে গেলাম চোরে চোরে স্বামী স্ত্রী। দ্রুত বলো কোথায় আছো, নয়তো তোমাকে খুঁজতে এখন হাড়ি কেন চুরি করতে হবে? মেসেজ পড়ে গুনগুন শব্দ করেই হেসে ফেলল। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আকাশটা হালকা নীলচে, তার মাঝে একটু গোলাপি রঙের ছোঁয়া। একটা নতুন দিনের শুরু হচ্ছে, কিন্তু প্রণয়ের কাছে যেন সব কিছুর শেষ, যেন সব কিছুর অন্ত। ইতি আজ নির্ভয় নিশ্চুপে কোলাহলবিহীন এই এয়ারপোর্টই ঘটবে। এয়ারপোর্টের সামনে হালকা ঠান্ডা বাতাস বইছে। চারপাশে অল্প কিছু মানুষ, কেউ ব্যস্ত, কেউ প্রিয়জনের অপেক্ষায়, কিন্তু তাদের ভিড়ের মাঝেও প্রণয় আর গুনগুন যেন আলাদা একটা জগতে দাঁড়িয়ে আছে। নিঃশব্দ, ভারী আর অদ্ভুতভাবে থেমে থাকা সময়ের মধ্যে দুজনের ভেতরেই প্রচণ্ড রকম হাহাকার, চোখ আর্দ্র, ঠোঁটে মেকি হাসি। দুজনেই দুঃখ লুকানোর আপ্রাণ প্রয়াস চালাচ্ছে। ঠোঁটের এক টুকরো মিথ্যে হাসি কি আর হৃদয়ের বেদনা লুকোতে পারে? হাসি যদি দুঃখ এড়িয়ে যাওয়ার একটা পন্থা হয়, তাহলে চোখ দুটো প্রকাশের অন্যতম পন্থা। আর যাই হোক, চোখের ভাষা লুকোনো যায় না কখনো। গুনগুন একটা হালকা আকাশি রঙের ওড়না জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। হাতের মুঠোতে শক্ত করে আটকে রাখা ওড়নার এক কোণা ঠোঁট কামড়ে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সে। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। রাতভর ঠিকমতো ঘুম হয়নি। এক হাতে শক্ত করে ধরা পাসপোর্ট আর টিকিটটি জাপানে যাওয়ার, কিন্তু এটাই তার নতুন জীবনের একটি দরজা। প্রণয় কিছুটা দূরে দাঁড়িয়েছিল, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো, কিন্তু কাছে এসেও কিছু বলতে পারছে না। হাজার কথা গলায় আটকে আছে। শেষ পর্যন্ত গলার স্বর পরিষ্কার করে নরম কণ্ঠে জিজ্ঞেস করল, সবকিছু ঠিক আছে তো? চেক করে নিয়েছো?
গুনগুন হালকা হাসল, সেই পরিচিত দুঃখ লুকানোর হাসিটা। প্রণয়ের বুকে মোচড় দিচ্ছে গুনগুনের ঠোঁটের এই হাসিটা দেখে। গুনগুন বুক ভরা শ্বাস নিয়ে বলল, কোন সবকিছুর কথা বলছেন? কাগজপত্র, টিকিট। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু তবুও কেন মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই? আমরা ঠিক নেই। প্রণয় হাসার চেষ্টা করল, গুনগুনের হাত ধরে বলল, সব ঠিক আছে গুনগুন, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমার বুক ভারী হয়ে আসছে। নার্ভাস ফিল করছো? জানি না। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। প্লেনে উঠলেই দেখবে সব একদম স্বাভাবিক। ছোট্ট এক টুকরো নীরবতা নেমে এলো দুজনের মাঝে, অথচ দুজনেই খুব ভালো করে জানে যে এই সব ঠিক কথাটা আসলে কতটা মিথ্যা। কোনো কিছুই স্পষ্টভাবে আসলে ঠিক হয় না, আমরা কেবল